করি সবাই ভালোই আছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট এভরিওয়ান? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো আমি এখানে একটা ইমেজ ওপেন করে রেখেছি এবং এই ইমেজটা আসলে কি বা এটাতে আসলে আমরা কি বুঝাবো সে বিষয়টা আসলে আমরা আজকে দেখব। এখন দেখেন যে যখন আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি বা যখন আমরা একটা অ্যাপ বলে, নেটওয়ার্ক সাইট বলে বা যে কোনো একটা সিস্টেম আমরা ডেভেলপমেন্ট করি, তখন আমরা কিছু ফেস ফলো করে আগাই। ওকে, যার ফলে কি হয়, আমাদের প্রোডাক্টটা খুব ইউজফুল হয় এবং ভালো হয়। ওকে, সো যে কোনো বাংলাদেশের যে কোনো বড় কোম্পানিগুলো মূলত হলো আমাদের, নট অনলি বাংলাদেশ, পৃথিবীর যে কোনো কোম্পানি হলো, সফটওয়্যার কোম্পানিগুলো আমাদের এই যে ফেজেসগুলো আছে সেগুলোকে ফলো করে সফটওয়্যার ডেভেলপমেন্ট করে। ওকে, হয়তো বা কিছু যেগুলা স্টার্ট আপ কোম্পানি, সেখানে আসলে ম্যান পাওয়ার কম থাকে, রিসোর্স কম থাকে, যার কারণে কি হয়, একটা হচ্ছে যে আপনার ছোটো একটা টিম সব কাজ করে ফেলে। ওকে, যে ডেভেলপমেন্ট করতেছে, সেই টেস্টিং করতেছে, সেই আবার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতেছে, এভাবে হয় ছোটো টিমের ক্ষেত্রে। বাট বড় টিমের ক্ষেত্রে বা বড় কোম্পানির ক্ষেত্রে যেটা হয়, প্রত্যেকটা ফিচের জন্য আলাদা আলাদা করে আপনার হিউম্যান রিসোর্স হায়ার করা থাকে। ওকে, তো দেখেন এখানে কি বলা আছে যে 6 ফেজেস অফ দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, মানে এসডিএলসি সংক্ষেপে বলা হয় কি এসডিএলসি, ফুল মিনিং হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। দ্যাট মিনস একটা প্রোডাক্ট বা একটা সফটওয়্যারকে যখন আমরা ডেভেলপমেন্ট করব তখন কোন সাইকেলটা আমরা ফলো করে ডেভেলপমেন্টটা করবো সেটা এখানে বলা হয়েছে। ওকে, দেখেন প্রথম যে পার্টটা আছে অ্যানালাইসিস। ওকে, তো এই অ্যানালাইসিস পার্টের ভিতরে আপনারা কারা কারা কাজ করে একটু খেয়াল করেন, এখানে লেখা আছে যে অ্যানালাইসিস পার্টটা হলো আমাদের একদম সফটওয়্যার ডেভেলপমেন্টের আমাদের স্টার্ট পয়েন্ট। এর ভিতরে হলো আপনার রিকোয়ারমেন্ট গ্যাদারিং, আরও অনেক কিছু থাকে আর কি। সো যখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়ারমেন্ট পাই, ওকে, তো যখন আমরা ক্লায়েন্টের কাছ থেকে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য রিকোয়ারমেন্ট পাই, তখন আমরা কী করি, সেটাকে অ্যানালাইসিস করি। সেই রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে যে সে কী ধরনের সফটওয়্যার চাচ্ছে বা তার আসলে পুরোটা কী টাইপের হবে, কি সে কী টাইপের সার্ভিস প্রোভাইড করবে। ওকে, তো সে বিষয়টা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি বিভিন্নভাবে। তো এই অ্যানালাইসিস পার্টে কারা কাজ করে? এখানে কাজ করে হলো, হ্যাঁ বলুন, বুঝতে পারিনি। পিকচারটা একটু জুম করেন। স্যার ফটোটা জুম করতে বলতেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, সো জি স্যার, জি স্যার। হুম, আচ্ছা ঠিক আছে। আপনাদের আরেকটা বিষয় আমি শিখিয়ে দিই, সেটা কি আপনারা জানেন বিষয়টা, আপনারা হয়তো বা পুরো স্ক্রিন দেখতে পান না, তাই না? সো পুরো স্ক্রিনটা দেখার জন্য আপনারা যে কাজটা করতে পারেন, এখানে এসে আপনার এখান থেকে ফুল স্ক্রিন এটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনারা পুরো স্ক্রিনটা দেখতে পারবেন। ওকে, আর আপনাদের একটা লেআউট আছে এখানে, অ্যাডজাস্ট ভিউ নামে আই থিঙ্ক এখন এটা করছে। অ্যাডজাস্ট ভিউটা হলো আপনি একদম এই যে স্পট কি স্পট টাইট, ওকে, লাইট সামথিং কিছু একটা। সো আপনার এটা সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার পুরো স্ক্রিনে দেখতে পারবেন। ওকে, দুইটা কাজ করবেন, তাহলে আপনি পুরো স্ক্রিনে দেখতে পারবেন, যার ফলে আপনার ভিউটা বড় হবে। ওকে, ফাইন। সো এখন যেখানে ছিলাম যে আমাদের এই যে অ্যানালাইসিস পার্টটা, এখানে কাজ করে কারা? প্রোডাক্ট ওনার, প্রোডাক্ট ম্যানেজার, বিজনেস অ্যানালাইটিক্স, সিটিও, এরা হলো এই পার্টটায় কাজ করে। ওকে, যখন আমাদের অ্যানালাইসিস করা হয়ে যায়, যখন আমরা সব কিছু বুঝে ফেলি যে আসলে ক্লায়েন্ট কী চাচ্ছে, তারপরে আমরা হলো কীভাবে সেটা ডেভেলপমেন্ট করতে পারি বা কীভাবে শুরু করতে পারি, কী কী টেকনোলজি আমাদের ইউজ করতে হবে, কোন ডাটাবেস আমরা ইউজ করব, তখন আমরা এভরিথিং সব কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি। দেন হলো আমরা যাই কোথায়, নেক্সট স্টেপে, এটা হলো কি ডিজাইন। ওকে, এখন এই ডিজাইন পার্টে কী হয়, মূলত ডিজাইন পার্টে দুইটা বিষয় হয়, একটা হলো সিস্টেম আর্কিটেক্ট। ওকে, মানে এই সিস্টেমটা পুরোটা কিভাবে আমাদের ডিজাইন হবে, দ্যাট মিনস আমরা হলো ফ্রন্ট এন্ডে কি ইউজ করবো, ব্যাক এন্ডে কি ইউজ করবো, ডাটাবেস কোনটা ব্যবহার করবো, কোনটার সাথে কোনটা কানেকশন কীভাবে থাকবে। ওকে, এবং এই যে পুরো সিস্টেম আর্কিটেকচার, সেটা হলো আমাদের এই পার্টে করা হয়। এবং এর সাথে আর একটা কাজ করা হয়, সেটা হলো কি ইউআই ইউএক্স ডিজাইন। ওকে, এবং এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা একটু পর ডিসকাস করবো। যখন আমাদের ডিজাইন করা হয় যায়, দ্যাট মিনস আমাদের ইউআই ইউএক্স ডিজাইন করা হয়ে যায়,
দেন হইলে আমরা ডেভেলপমেন্টে যাই। ওকে, এখন অ্যাজ এ ডেভেলপার হিসাবে আপনি মূলত কাজ করবেন কোথায়? এই ফেজটায়। ওকে, আপনি মূলত এই ফেজে কাজ করবেন। এখন ডেভেলপমেন্ট যখন আপনি করবেন তখন তো দুইটা পার্ট থাকে, একটা হলো ফ্রন্ট এন্ড, একটা হলো ব্যাক এন্ড, রাইট? যেহেতু আপনি ফ্ল্যাটার শিখতেছেন, দ্যাট মিনস ফ্রন্ট এন্ড শিখতেছেন, তো আপনি হলো এই ফ্রন্ট এন্ড ডেভেলপারে কাজ করবেন। আর ব্যাক এন্ড ডেভেলপার হলো মূলত এই ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এই সেক্টরে কাজ করবে। ওকে, তাহলে মূলত আপনি এই ফেজে আপনার কাজটা শুরু হচ্ছে, এর আগ পর্যন্ত কিন্তু আপনার তেমন কোনো কাজ নেই। ওকে ফাইন, তো আপনি এখানে কাজ করতেছেন, যখন আপনার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করা হয়ে গেল, দেন হলো প্রোডাক্টটা কী হয়ে গেলো, রেডি হয়ে গেল ফর টেস্টিং। দেন হলো আসে কী পেজে, আমাদের টেস্ট পেজে। তো টেস্ট পেজে আমাদের কিছু আপনার পার্সন থাকে যারা হলো এই টেস্টগুলো করে, যেমন সলিউশন আর্কিটেক্ট, কিউ ইঞ্জিনিয়ার, টেস্টার, ডেভঅপস। এরা হলো আপনার প্রোডাক্টটা যে রেডি করছেন সেই প্রোডাক্টটা বিভিন্নভাবে ইন্টারনাল টেস্টিং থাকে, ক্লোজ টেস্টিং থাকে, এক্সটার্নাল টেস্টিং থাকে, বিভিন্নভাবে হলো প্যারামিটার দিয়ে হলো আমাদের এই টেস্টিংটা করা হয়। ওকে, যখন টেস্টিংটা পারফেক্টলি হয় যে দ্যাট মিনস প্রোডাক্ট ইজ রেডি, দেন হলো এটা ডিপ্লয়মেন্ট করা হয়। ডিপ্লয়মেন্ট মানে কি, আপনার কোনো সার্ভারে অ্যাপ করা হয়। যদি অ্যাপ হয় সেক্ষেত্রে সেটা কোথায় অ্যাপ হবে, সেটা হলো কি আপনার প্লে স্টোরে অ্যাপ হবে না অন্য কোনো কাস্টম সার্ভারে অ্যাপ হবে, সেটা অ্যাপ করা হয়। যদি আপনার ওয়েব হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোন ডোমেন সিস্টেম অ্যাপ হবে, বা আপনার কোন আপনি হোস্টিং বা সার্ভার ইউজ করবেন সেখানে অ্যাপ করা হবে। তো এই যে প্রসেসগুলো এটা হলো কারা করে, ডেভঅপসরা করে। ওকে, তারপর এই পার্টে হলো ডেভঅপসরা কাজ করবে। এবং লাস্টে কি, মেনটেনেন্স পার্ট। ওকে, এখানে মূলত কারা কাজ করে, ইউজার্স, টেস্টার্স এবং সাপোর্ট ম্যানেজার। যখন আপনার পুরো প্রোডাক্টটা রেডি হয়ে গেল, আপনার একদম এটা পাবলিশ হয়ে গেল, তখন কী হবে, তখন ইউজার সেটা ব্যবহার করবে এবং টেস্টাররা কী করবে, আবার ব্যবহার করার সময় কোনো প্রবলেম বা কোনো বাগস আসতেছে কিনা সেটাকে টেস্ট করবে। সাথে হইলো আপনার যদি কোনো সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় সফটওয়্যারটায়, বা কোনো আপনার কিছু আপডেট করার প্রয়োজন হয়, তখন সেটা মূলত আপনার সাপোর্ট ম্যানেজাররা দেখে থাকে। ওকে, তো এভাবে করে প্রত্যেকটা স্টেপ ফলো করা হয়। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে ইউআই এবং ইউএক্স ডিজাইন, তাহলে আপনি দেখেন পুরো সিস্টেমটা আপনি মতো একটা ফেজে কাজ করতেছেন, বাকিগুলো করার জন্য কিন্তু আবার আলাদা আলাদা পার্সনস আছে, রাইট? ওকে, এবং এই প্রত্যেকটা সেক্টরই কিন্তু প্রফেশনাল সেক্টর, তাই না? এখন দেখেন টেস্টিং এর বিষয়টা, হ্যালো, হ্যাঁ, টেস্টিং এর বিষয় যেটা আছে এটা তো আমি যখন মনে করেন অ্যাপ বানাবো তখন কি টেস্ট করে দেখতে হবে, আলাদাভাবে আবার টেস্ট করে দেখতে হবে তাদের দিয়া? এটা আবার টেস্ট করা হয়, বিভিন্ন প্যারামিটার দিয়ে টেস্ট করা হয়। আপনি ফাংশন লিখছেন, প্রত্যেকটা ফাংশনে টেস্ট করা হয়, যে আপনার বিভিন্ন প্যারামিটার ভ্যালু দিয়ে টেস্ট করা হয় ফাংশনে কাজ করতেছে না পারফেক্টলি। বিভিন্ন প্যারামিটার ভ্যালু মানে? আচ্ছা, বিভিন্ন প্যারামিটার হলো যে আপনি একটা ফাংশনে কি রিসিভ করেন, ভ্যালু রিসিভ করেন না প্যারামিটারে, তখন ওই ভ্যালুগুলো ভিন্ন ভিন্ন ভ্যালু দিয়ে টেস্ট করা হয়, যে ভিন্ন ভিন্ন ভ্যালু প্রোভাইড করলেও ফাংশনটা আমাকে পারফেক্টলি আউটপুট দিচ্ছে কিনা। ওকে, আবার কোনো একটা ফাংশন, কোনো একটা ফিচার সেটা পারফেক্টলি কাজ করতেছে কিনা ভিন্ন ভিন্ন প্যারামিটারে, সেটা চেক করা হয়। ওকে, ঠিক আছে। সো দেন হইলো আমরা আসি কোথায়, ইউআই এবং ইউএক্স, রাইট? সো ইউআই হলো ইউজার ইন্টারফেস, আর ইউএক্স মানে কি, ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, তো আমরা এখন একটা ফাইল ওপেন করব, দেখেন। ওকে, এটা হলো একটা ফিগমা ফাইল। তো ইউআই মানে হইলো আমাদের ইউজার ইন্টারফেস। আপনি মনে করেন এটা একটা আমাদের ওয়েবসাইট। ওকে, এটা একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা, বা মনে করেন একটা অ্যাপ বলতে পারেন বা ওয়েবসাইটে বলতে পারেন, এনি হাও। ওকে, সো এটা আসলে দেখতে কেমন হবে, এটা দেখতে কেমন হবে, এর ইউআইটা দেখতে কেমন হবে, যেটা ইউজার দেখতে পারবে সেটাকে বলা হয় কি, ইউজার ইন্টারফেস, যেটা আপনি দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ডে। ওকে, তাহলে ইউএক্স কোনটা, ইউএক্স মানে হলো ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, এক্সপিরিয়েন্স মানে কি, যখন আপনার ওয়েবসাইটটা বা অ্যাপটা একজন ইউজার ব্যবহার করতেছে তখন সে এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছে, মানে আপনার বাটনগুলো ঠিক জায়গায় আছে কিনা, বা আপনার প্রত্যেকটা বিষয় আসলে ঠিকভাবে ডেকোরেশন করা আছে কিনা, যার ফলে ইউজার প্রপারলি বুঝতে পারতেছে কিনা আপনার ফ্লোটা, যে কোথায় কী ইউজ করতে হবে। ওকে, লাইক মনে করেন এইখানে আপনার কী দেওয়া আছে, কিছু ক্যাটাগরিজ দেওয়া আছে। এখন মনে করেন যদি কোনো কারণে আপনি ক্যাটাগরিজটা এখানে রাখলেন না, ক্যাটাগরিজটা হলো আপনি ভুল ক্রমে বা যেভাবে হোক না কেন আপনি সেটাকে নিচের দিকে রাখলেন।
তখন কিন্তু এটা ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স হবে না, কারণ কিন্তু সবসময় ক্যাটাগরির বিষয়গুলো কিন্তু উপরে দিয়ে থাকে, যাতে আপনার ইউজার দেখে বুঝতে পারে সাথে আমার কোন ক্যাটাগরিজের ভিতরে কী কী থাকতে পারে, রাইট? সো এইভাবে আসলে কোন জায়গাটা মানে কোন স্ক্রিনের কোন জায়গায় কী রাখতে হবে, কোথায় কি রাখলে আমরা ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে বা ইউজার ব্যবহার করে সুবিধা হবে, সে ব্যবহার করলে ভালো ফিল করবে, এই যে বিষয়গুলো চিন্তা করা, এটাকে বলা হয় কি ইউজার এক্সপিরিয়েন্স। সবাই কি বুঝতে পারছি এভরিওয়ান? হ্যালো, জি ভাই বুঝতে পেরেছি। স্যার ইউএক্স মানে কি বললেন? ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, আপনি দেখবেন যে কিছু অ্যাপ আপনি ইউজ করে খুব কমফোর্ট ফিল করেন, কারণ কি আপনি সব কিছু মনে করেন দেখি বুঝে ফেলতে পারেন যে কোথায় কি আছে। ওকে, এবং হলো আপনি হাতে কাজ সব কিছু পেয়ে যাচ্ছেন, আপনার বাটনটা যেখানে থাকার কথা সেখানেই আছে, আপনি সেটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ইউজ করতে পারতেছেন। ওকে, এই যে আপনি একটা অ্যাপ ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, এটা হলো একটা ভালো ইউএক্স। আর যদি আপনি একটা অ্যাপে ঢুকে সব দেখেন ভিজি যে কোথায় কি ফাংশন খুঁজে পাচ্ছেন না, আপনি বুঝতে পারতেছেন না কোথায় কি আছে না আছে, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, এটাকে বলা হয় কি ব্যাড ইউএক্স। এবার ক্লিয়ার? জি। এভরিওয়ান? জি ভাই। ওকে, সো আমরা দুইটা বিষয় শিখলাম। একটা হলো আমরা যেটা দেখতে পাই স্ক্রিনে, সেটাই হলো ইউআই, ইউজার ইন্টারফেস। আর আমরা ব্যবহার করে যে ফিলটা পাই, সেটা কি ভালো ফিল নাকি খারাপ ফিল। সো এই যে আমাদের ফিলিংসটা বা আমাদের এক্সপিরিয়েন্সটা অ্যাপের ব্যবহার করার, এটা কি ভালো নাকি খারাপ, এটাকে বলা হয় কি ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, ফাইন। এখন দেখেন, এই ইউআই এবং ইউএক্স ডিজাইন করার জন্য আপনার দুইটা মোস্ট সফটওয়্যার মানে খুব পপুলার, একটা হলো অ্যাডোবি এক্সডি আর একটা হলো ফিগমা। এখন অ্যাডোবি এক্সডি থেকেও ফিগমাটা বেশি ইউজ করা হয়। সো আমাদের এখানে একটা ফিগমা ফাইল আছে, এটাকে বলা হয় ফিগমা ফাইল। তো যখন আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট পাই, দেন হলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে ভিত্তি করে আমরা এরকম একটা ফিগমা ফাইল রেডি করা হয়, মানে আমাদের ওয়েবসাইটটা বা একটা আসলে দেখতে কেমন হবে। ওকে, সেটা হলো প্রথমে ডিজাইন করা হয়, রাইট? আর যদি আমরা ডিজাইন ছাড়াই আসলে আমরা ডেভেলপমেন্টে যাই বা আমরা অ্যাপ বা ওয়েবে কোডিংয়ে যাই, তখন কিন্তু আসলে চেঞ্জ করতে হয় কোনো একটা বিষয়, তখন কিন্তু আমাদের পুরো কোডিংটা চেঞ্জ করতে হয়, রাইট? এখন মনে করলেন যে আপনার যে ক্লায়েন্ট আছে সে বললো যে আপনি এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করে ফেলেন, আপনি খুব সহজে কিন্তু এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করে ফেলতে পারতেছেন। বাট যদি আপনি ডিজাইন করা কোডিং করার পরে বলে চেঞ্জ করে, তাহলে কিন্তু ঝামেলা হয়, তাই না? সময় লাগে, অনেক আমাদের ইফোর্ট দিতে হয়, তাই না? সো আমরা প্রথমে কী করি, আমরা প্রথমে একটা ইউএক্স রেডি করি, ইউআই রেডি করি, দেন ক্লায়েন্টকে বলি ঠিক আছে কিনা। যদি ক্লায়েন্ট বলে হ্যাঁ ঠিক আছে, তখন আমরা কোডিংয়ে যাই। আর যদি ক্লায়েন্ট বলে না এটা চেঞ্জ করতে হবে, এরকম করে করতে হবে, তখন আমরা সেটাকে চেঞ্জ করে আবার সেটাকে দেখাই, বলে এবার ঠিক আছে কিনা। তো সে বলে যে হ্যাঁ ঠিক আছে, দেন আমরা কোডিংয়ে যাই। ওকে, সো দেখেন এইটা হলো আমাদের লার্ন উইথ নোমানের একটা, আমাদের যে নতুন ওয়েবসাইটটা হচ্ছে, আপডেটেড সাইটটা হচ্ছে, সেই সাইটটার একটা আমাদের ফিগমা ফাইল। এটা আমি দেখাই, এটা অনেক বড় একটা ওয়েবসাইট হতে যাচ্ছে। ওকে, সো আমাদের বর্তমানে সাইটটা আছে, এটা তো আগের সাইট, তো আমরা একটা নতুন সাইট আপডেট করতে যাচ্ছি এবং অনেক বড় একটা সাইট হতে যাচ্ছি ইনশাল্লাহ। অলরেডি আমাদের ডেভেলপমেন্টটা শুরু হয়ে গেছে, আশা করি যে আমরা 2 থেকে 3 মাসের ভিতরে আমরা একটা লাইভ করতে পারবো। সো এখানে হলো প্রথমে আমাদের সাইন এর পেজটা আছে, দেন হলো আমাদের টিচারের লগ ইন এবং রেজিস্ট্রেশন পেজটা আছে, দেন হলো আমরা পুরো ওয়েবের যে ইউজার পার্টটা, মানে পুরো ওয়েবের যে পার্টগুলো সেগুলো আছে, কোর্সেস থেকে শুরু করে কোর্সেস ডিটেলস, তারপরে হলো আপনার চেক আউট পেজ, দেন হলো আপনার পেমেন্ট পেজ থেকে শুরু করে রিভিউ, দেন হলো আপনার অ্যাবাউট আস, ওকে, ব্লগ পেজ, মানে এভরিথিং সব কিছু এখানে রাখা আছে। অ্যাবাউট আস পেজ, ওকে, এটা হলো আমাদের ইউজার পেজ, এটা আমাদের যেটা মূলত ইউজাররা দেখতে পারবে। ওকে, দেন হলো আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড, মানে একজন স্টুডেন্ট কোর্সটা পারচেস করার পরে সে কী কী অ্যাক্সেস করতে পারবে, তার ড্যাশবোর্ডটা কী কী থাকবে, সেটা হলো এটা। সো এটা হলো আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ড, যেখানে স্টুডেন্ট আপনার কয়টা কোর্স কিনেছে, তারপরে তার সার্টিফিকেট কয়টা আছে, কী কী এখান থেকে আপনার রেকর্ডেড কোর্স, লাইভ কোর্স করা থেকে শুরু করে সাপোর্ট নেওয়া, তারপরে হলো এভরিথিং সব কিছু এখানে আর কি রাখা আছে। ওকে, যেটা একজন স্টুডেন্টের জন্য প্রয়োজন আসলে। তাহলে এটা হলো আমাদের স্টুডেন্ট পার্ট। দেন হলো আমাদের টিচার পার্ট, মানে টিচার কী কী করতে পারবে,
তো টিচার হলে এখান থেকে আমার তার কয়টা কোর্স সে নিচ্ছে, তার স্টুডেন্ট কয়জন, তার আর্নিংস, তার ক্লাস আপডেট, সেটিংস সব কিছু এখান থেকে টিচার মেনটেন করতে পারবে, ঠিক আছে। এখান থেকে টিচার লাইভ ক্লাস করতে পারবে, এভরিথিং সব কিছু রাখা আছে। এটা হলো টিচার ড্যাশবোর্ড, সব ওয়েবসাইটের ভিতরে হবে লাইভ ক্লাস সহ। সব কিছু হবে, হ্যাঁ। দেন ওয়েবসাইটের হলো, ভিতরে লাইভ ক্লাস। হ্যাঁ হ্যাঁ রাইট। দেন হলো এডমিন পার্ট। এডমিন পার্ট কী করবে? এডমিন পার্ট হলো আপনার স্টুডেন্ট থেকে শুরু করে টিচার ম্যানেজমেন্ট, কোর্স ম্যানেজমেন্ট, কন্টেন্ট ম্যানেজমেন্ট সব কিছু করতে পারবে এডমিন, ঠিক আছে। তো এখানে দেখেন এডমিন কী কী করতে পারতেছে। এডমিন হলো টিচারকে ম্যানেজ করতে পারবে, কোর্স ম্যানেজ করতে পারবে, ইউজার ম্যানেজ করতে পারবে, কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে পারবে, ঠিক আছে, রিভিউ মডারেশন করতে পারবে। সো এডমিন ওভারঅল সব কিছুই করতে পারবে, ওকে। তো এটা হলো আমাদের এডমিন পার্ট, এবং এইটা হলো আমাদের মোবাইল অ্যাপটাও হবে। সো অলরেডি আমাদের মোবাইল অ্যাপের কাজ শুরু হয়েছে। তো আমরা মোবাইল অ্যাপের পার্টটা একটু দেখে দিচ্ছি। এটা ইউটার কাজ শুরু হয়েছে, এটা হলো আমাদের মোবাইল অ্যাপ হবে। আপনারা হয়তো পাবেন না, বাট নেক্সটে যারা আসবে তারা হলো মোবাইল থেকেও সরাসরি ক্লাস করতে পারবে, মোবাইল থেকেও কোর্সেস পাস করতে পারবে, ঠিক আছে। কারণ আমাদের মোবাইলের কাজটা অলরেডি ডেভেলপমেন্ট চলতেছে আর কি। আমাদের রেকর্ডের ভিডিওগুলো থাকবে না ওটার ভিতরে? আচ্ছা, আচ্ছা, আপনাদের তো অলরেডি রাখা আছে না ক্লাসরুমে, তারপর ট্রাই করবো যদি রাখা যায়, বাট এখন নিশ্চয়ই বলতে পারতেছি না আসলে, ঠিক আছে। আর এটাতে এখনো ডেভেলপমেন্ট ফেজে আছে, তাই না, এটা তো সময় লাগবে, অনেক বড় সাইট তো এটা। আমাদের মোটামুটি 6 মাসের টার্গেট, অলমোস্ট 1.5 মাস হয়ে গেছে। ভবিষ্যতে কি আরো কোর্স আসবে? হ্যাঁ ইনশাল্লাহ, আমাদের অনেক বড় প্ল্যান আছে, যেহেতু আমরা শুধুমাত্র এই রিজেনটা করতে আমাদের খরচ হয়েছে 40,000 টাকা, শুধু রিজেনটা করতে, ওকে। দেন ডেভেলপমেন্টে আমাদের বাজেট আছে প্রায় 6 লক্ষ টাকা। সো অবশ্যই তো আমাদের বড় একটা বিগ প্ল্যান আছে, যার কারণে আমাদের ইনভেস্টগুলো করা হচ্ছে, তাই না। সো ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু আসতে যাচ্ছে, ওকে। সো এখন দেখেন, এটা জাস্ট আমি দেখাইলাম আপনাদের ক্লিয়ারফাই হওয়ার জন্য যে কীভাবে একটা আসলে মূলত সফটওয়্যার পুরো প্রসেসটা হয়ে থাকে, ঠিক আছে। দেন হলো আমরা আরেকটা আপনাদেরকে লিঙ্ক দিয়েছিলাম না, দেখেন এটা একটা ফিগমা ফাইল, একটা ছোট একটা অ্যাপ, সেটা একটা ফুড ডেলিভারি অ্যাপ, ওকে। এখন যখন আপনি কোনো কোম্পানিতে কাজ করবেন, তখন কোম্পানি আপনাকে এভাবে করে একটা ফিগমা ফাইল দেবে। ফিগমা ফাইল দিয়ে বলবে যে এটা আপনি এখন ফ্ল্যাটারে ডিজাইন করেন, ওকে। সো দেন যখন আপনি এই ফিগমা ফাইলটা পাবেন, তখন কোন বিষয়গুলো ফার্স্টলি আপনাকে চিন্তা করতে হবে, এটা আজকে আমি শিখাবো যে আপনি একটা ফাইল পাওয়ার পরে আপনি কোন বিষয়গুলো প্রথম চিন্তা করবেন এবং কীভাবে আপনি কাজটা শুরু করবেন, ওকে। সো দেখেন এখানে বেশ কিছু স্কিম আছে। স্যার একটা কথা হলো, হ্যাঁ বলুন। হ্যালো। যদিও স্যার এটা বলা হয় ঠিক আছে, মানে সেটা হলো স্যার, মানে একটা সফটওয়্যার ডেভেলপার স্যালারি তার কিরকম হতে পারে? আচ্ছা, স্যালারিটা আসলে ডিপেন্ড করে অন ইউর স্কিলস অ্যান্ড কোম্পানির উপর ডিপেন্ড করে, ওকে। সো আপনার কতটুকু স্কিলস আছে তার উপর ডিপেন্ড করবে, কোম্পানির কেমন প্রফিট করতেছে বা কোম্পানি কেমন ফাইন্যান্সিয়াল কন্ডিশন তার উপর ডিপেন্ড করবে। তো তারপরেও যদি আপনি একটা স্ট্যান্ডার্ড কথা বলেন, স্ট্যান্ডার্ড স্যালারির কথা বললেন, সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে, সেক্ষেত্রে জুনিয়র ডেভেলপার 25 থেকে 30 পর্যন্ত পেতে পারে। যারা মিড লেভেল ডেভেলপার তারা হলো 35 থেকে 40 পর্যন্ত, 45 পর্যন্ত অনেকে পেয়ে থাকে। আর যারা সিনিয়র ডেভেলপার তারা দেখা যাচ্ছে আপনার 50 থেকে শুরু করে 70, 1 লাখ পর্যন্ত পেয়ে থাকে, ওকে। এটা ডিপেন্ড করে আপনার স্কিলের উপরে, ঠিক আছে। আর আপনি ইন্টার্নশিপ পিরিয়ডে নর্মালি হলো কি, ইন্টার্নশিপ পিরিয়ডে হলো আপনার 6 থেকে 12 ভিতরে ধরা হয়, এটাই, ওকে। সো যখন আপনি একটা ফিগমা ফাইল পাবেন, তখন হলো আপনার কোন বিষয়টা আপনি ফলো করবেন, তাই না। তো প্রথমে দেখেন একটা অ্যাপের থিম কালার থাকে, দেখবেন একটা অ্যাপ সর্বোচ্চ 2 থেকে 3টা কালার ইউজ করা হয় সর্বোচ্চ হলে, এর থেকে বেশি কালার একটা অ্যাপে কখনো ইউজ করা হয় না, ওকে। তো আপনাকে প্রথম দেখেই বুঝতে হবে আসলে আমার এই অ্যাপের থিম কালার কোনটা এবং এই অ্যাপের সেকেন্ডারি কালার কোনটা। তাহলে একটু খেয়াল করেন, আপনি কিন্তু দেখেই বুঝতে পারবেন যে আসলে এই অ্যাপের থিম কালার কোনটা। আপনাকে এখান থেকে বুঝতে পারতেছেন যে অ্যাপের থিম কালার কোনটা হতে পারে? লোগোর কালার যেটা হয় সেটাই থিম কালার। রেড কালারটাই থিম কালার, অরেঞ্জের মতো যায়। রাইট। তাহলে আমাদের এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা আমাদের থিম কালার। কেন?
কারণ এই কালারটা হলো অ্যাপের পুরো থিমে ইউজ করা হয়, সেটা খেয়াল করেন চান আপনি, আর দেখবেন যে এই কালারটা হলো আমাদের অ্যাপের পুরো থিমে ইউজ করা হয়েছে। ওকে, এখন আপনি একটা সেকেন্ডারি কালার চয়েস করতে পারেন। এই যে আমাদের থিম কালার গেল, তাহলে আমাদের কোনো সেকেন্ডারি কালার আসলে আছে কিনা। যদি আপনি খেয়াল করেন, হ্যাঁ সেকেন্ডারি কালার হিসাবে আমরা আসলে এই কালোর মধ্যে কালারটা হালকা ধরতে পারি। হ্যাঁ এই কালারটা ধরতে পারি, কারণ এই কালারটা আমাদের ইউজ করা হয়েছে, বাটনে ইউজ করা হয়েছে, এখানে ইউজ করা হয়েছে, এখানে ইউজ করা black হয়েছে, হ্যাঁ এখানে ইউজ করা হয়েছে। তার মানে এটাকে আমরা সেকেন্ডারি কালার হিসাবে চুজ করতে পারি। ওকে, তারপর যে কালারগুলো লাগে সেগুলো হলো আপনার লাইক আপনার হোয়াইট, ব্ল্যাক, তারপরে হলো আপনার গ্রে কালার। ওকে, এগুলো প্রত্যেক অ্যাপই লাগে, এগুলো কমন, এই কালারগুলো প্রডিউস করতে হয়, হোয়াইট, ব্ল্যাক, গ্রে, ঠিক আছে। ওকে ফাইন, তারপরও কিছু কালার থাকে যেগুলো হলো ইউনিক হয়, সেগুলোকে আমাদের ইউজ করতে হয়। যেমন এখানে এখানে আপনার শুধুমাত্র এই কালারটা এক জায়গায় ইউজ করা হয়েছে মিল্টের, আর কোথাও ইউজ করা হয় না। তো এরকম করে ছোটো দু একটা কালার যেগুলো আছে সেগুলো আমাদের ইউজ করতে হয় আর কি, ঠিক আছে। তো প্রথমে দেখবো কি আমরা কালারটা কি আছে, আমার থিম কালারটা পেয়ে গেলাম, দ্যাটস ফাইন, গুড। দেন হবে আমার নেক্সট আমরা দেখব কি যে অ্যাপের ফন্ট স্টাইলটা কোনটা ইউজ করা হয়েছে, রাইট। কারণ আপনার সব অ্যাপে তো আসলে সেম ফন্ট ইউজ করা হবে না, আপনার অ্যাপের উপর ডিপেন্ড করবে যে কোন ফন্ট ইউজ করা হচ্ছে, তাই না। তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আপনার অ্যাপের ভিতরে কোন ফন্টটা ইউজ করা হয়েছে। ওকে, তো এখান থেকে দেখেন আপনি যদি যে কোনো একটা আপনি টেক্সট সিলেক্ট করেন, তো দেখেন যদি আমরা এখান থেকে সিলেক্ট করি যে কোনো একটা টেক্সট, তাহলে আপনি এই পাশে একটা উইন্ডো দেখতে পারবেন, ওপেন হয়ে গেছে এখানে, খেয়াল করেন। এবং যদি আপনি এখানে আসেন যে হ্যাঁ টাইপোগ্রাফি, তাহলে দেখবেন এখানে লেখা আছে রোবোটো। এটা হলো আপনার টেক্সটের ফন্টের স্টাইল। ওকে, এটা হলো ফন্টের স্টাইল, ফাইন। এবং এখান থেকে কী দেখতে পারবেন, এখান থেকে আরও অনেক কিছু দেখা যাবে, আমি তো বলে দিচ্ছি। এখান থেকে হলো আপনি কত সাইজ আছে সে এখানে দেখতে পারবেন, এটা হলো ফন্টের সাইজ। ওকে, দেন হইলো আপনার কোন স্পেস আছে কি না, দেন হলো এটা কালারটা কী, কালারটা এখানে নিতে পারবেন, এখান থেকে ক্লিক করলে কালারটা কপি করতে পারবেন। ওকে, এইভাবে স্টক আছে কিনা সেটা দিতে পারবেন। ওকে, তো সব মিলিয়ে হলো এখানে সব কিছু বলাই থাকে। ওকে, সব কিছু বলাই থাকে আসলে যে এখন এইখানে যে 16 সাইজ দেওয়া, কিন্তু আমি যদি ওইখানে 16 দেই, সেম সেম হবে নাকি উল্টা পাল্টা? আচ্ছা, অনেক সময় সেম হয়, অনেক সময় আবার একটু আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হয়, ঠিক আছে। অনেক সময় আপনার অ্যাডজাস্ট করে নিতে হয়, যদি আপনার এখানে যদি সে কোন লেয়ারটা ইউজ করে তার উপর ডিপেন্ড করে। মনে করেন এখানে আপনি যে লেয়ারটা ইউজ করেছে, হয়তো আপনি যে ফোন থেকে টেস্ট করতেছেন সেই ফোনটা যদি আপনার একটু স্ক্রিনটা চওড়া হয় বা ছোটো হয়, সেক্ষেত্রে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি। ওকে, আর তো আপনার লেয়ারটার সঙ্গে মিলে যায় আপনার স্ক্রিনটা, তাহলে আবার অ্যাডজাস্ট করতে হয় না। ওকে, সো দেন আপনি ফন্ট দেখলেন, এরপর চেক করতে হবে যে আসলে কী চেক করবেন, এরপরে চেক করবেন যে আপনার আইকনগুলো। ওকে, যে আপনার কী কী আইকন এখানে ইউজ করা হয়েছে, সেই আইকনগুলো ফলো করতে পারেন, সেই আইকনগুলো নিয়ে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এখানে ডাউনলোড করা যায়, দেখিয়ে দেবো, সমস্যা নেই। এরপরে আপনি চেক করতে পারেন যে আমার এই অ্যাপের ভিতরে কোন উইজেটগুলো সেম টাইপের, কোন উইজেটগুলো একাধিকবার ইউজ করা হয়েছে, যেটাকে আমরা কি বলি রিইউজেবল উইজেট, তাই না। যে আপনার একই ধরনের উইজেট সেটা একাধিকবার ইউজ করা হয়েছে। যদি এরকমের কোনো উইজেট থাকে, সেগুলোকে আমরা একটা কাস্টম উইজেট তৈরি করে ফেলবো। আমরা জাস্ট একবার তৈরি করবো, সেটাকে আমরা বারবার ব্যবহার করব। ওকে, দেখেন যদি আপনি এখানে এই যে বাটনের কথা চিন্তা করেন, এই যে আমাদের বাটনটা, এটা কিন্তু আমাদের একাধিক স্ক্রিন ইউজ করা হয়েছে। দেখেন এখানে ইউজ করা হয়েছে, এখানে এখানে এখানে। ওকে, তারপরে এখানে ইউজ করা হয়েছে, এখানে করা হয়েছে, এখানে করা হয়েছে। তো আপনি কিন্তু এই বাটনটা বারবার তৈরি করবেন না, আপনি জাস্ট একবার তৈরি করবেন, সেটাকে বারবার বিভিন্ন স্ক্রিন ইউজ করবেন। এটাকে বলা হয় কি রিইউজেবল উইজেট। ওকে ফাইন, যদি এরকম আরও থাকে খেয়াল করেন, আপনার এই যে কার্ডটা, এই কার্ডটা হলো কি হচ্ছে আপনার একবার আপনি এটাকে তৈরি করবেন, সেটাকে আপনি বারবার ব্যবহার করতে পারবেন। ওকে, এটা তো গ্রিড ভিউ নাকি? হ্যাঁ গ্রেট, রাইট। সো এটা তো এমনি তো একবার ইউজ করতে হবে, এটা তো দুইবার ইউজ করার পাও নাই। বুঝতে পারি না, বলছি এটা তো এমনিতেও একটা ডিজাইনই করতে হবে, এটা তো বারবার ডিজাইন হবে না নাকি? হ্যাঁ মানে এটাকে আপনি কাস্টমই করবেন, একবারই করবেন,
বারবার করতে হবে না, আপনি বারবার ইউজ করেন না করেন সেটা ম্যাটার না, কিন্তু আপনি এটাকে কাস্টম উইজার্ড হিসাবে তৈরি করবেন, ঠিক আছে? এটা আপনি ওই যে গেট বুক বিল্ডারের ভিতরে করে দিবেন না, দিস ইজ নট গুড প্র্যাকটিস। এটা আপনি কাস্টম একটা উইজার্ড তৈরি করবেন, সেখানে আপনি ডিজাইনটা করবেন, তাহলে ভালো হবে। আলাদা আলাদা ক্লাস তৈরি করে, তাই তো? হ্যাঁ, রাইট। ওকে, সো আচ্ছা, দেন দেখি আমরা আর কিছু আমাদের আছে কিনা যেটা আমরা বারবার ইউজ করতে পারি। যেমন একটা বাটন আছে যেটাকে আমরা কিন্তু বারবার ইউজ করতেছি, তো চাইলে এটাকেও আমরা কি করতে পারি, কাস্টম উইজার্ড হিসেবে তৈরি করতে পারি। ওকে, ফাইন। তো এখন কি গেল, আমাদের যে কাস্টম আমরা উইজার্ড কী কী সেগুলোকে আমরা আলাদা করে ডিজাইন করব, যাতে আমাদের বারবার সেম উইজার্ডটাকে না কোড করতে হয়। ওকে, দেন হইলো আমরা ফলো করবো কি, আমাদের এই যে টেক্সটের স্টাইলগুলো আছে, এই টেক্সটের দেখবেন একটা অ্যাপের ভিতরে কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3টা টেক্সট স্টাইল ইউজ করা হয়। ওকে, তার থেকে বেশি ইউজ করা হয় না। সো যেগুলো আপনি দেখেন, যেগুলো বড় সেগুলো সাইজ কত আছে আমাদের, একটু যাই আমরা 20 আছে। তো আমরা এখানে কিছু ভাগ করি, কীভাবে ভাগ করি, যেমন আপনার টেক্সটের স্টাইলগুলো আছে যেগুলো একদম বড় স্টাইল, সেগুলো আমরা বলি কি যে হেডিং টেক্সট স্টাইল। তারপর যেটাকে একটু ছোটো সেটাকে আমরা কী বলি, টাইটেল টেক্সট স্টাইল। যেমন লাইক আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বার্গারের নেমগুলো, ঠিক আছে, সেটাকে বলতে পারি টাইটেল টেক্সট স্টাইল। তারপরে এটাকে আর একটু ছোটো, সেটাকে আমরা বলতে পারি কি সাবটাইটেল টেক্সট স্টাইল। ওকে, এরকম করে আমরা একাধিক স্টাইল টেক্সটে তৈরি করতে পারি। তাহলে কী হবে, যদি আমরা একবার স্টাইলটাকে তৈরি করে রাখি, তাহলে আমরা বারবার বিভিন্ন স্ক্রিনে সেই স্টাইলটা ব্যবহার করতে পারবো, বারবার আমাদেরকে স্টাইলটা তৈরি করতে হবে না। ওকে, এই জন্য হলো আমরা ফলো করবো যে আসলে আমাদের এই পুরো অ্যাপে কয় ধরনের স্টাইল ইউজ করা হয়েছে টেক্সটের। ঠিক আছে, সবাইকে বুঝতে পারতেছি এভরিওয়ান? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। তো এই স্যার এইসব জিনিসগুলো তো স্যার সব সার্ভার থেকে আসবে না স্যার? কোনগুলো? মানে স্যার এই যে বার্গারের পিকচার, তারপরে হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, ডাইনামিক হবে। আপনার এখানে যে আপনার ভ্যালুগুলো ডাইনামিক হবে, আপনাকে দেখে বুঝতে এটা বুঝবেন আসতেছে আপনার কোনগুলো ডাইনামিক কোনগুলো স্ট্যাটিক। যেমন হয়তো আমরা এই স্ক্রিনে চিন্তা করি, এই স্ক্রিনে কিন্তু আপনার এই যে নামটা, তারপরে অর্ডার ইওর ফেভারিট, এগুলো কিন্তু স্ট্যাটিক, তাই না? এগুলো স্ট্যাটিক। আপনার এই প্রোফাইল পিকটা কিন্তু ডাইনামিক, সার্ভার থেকে আসতেছে। এই সার্চ লেখাটা কিন্তু স্ট্যাটিক। আমার এই যে ক্যাটাগরিগুলো আছে এগুলো কিন্তু ডাইনামিক, সার্ভার থেকে আসবে। এবং এখানে ফুডগুলো কিন্তু সব ডাইনামিক, সার্ভার থেকে আসবে, তাই না? এই অর্ডার নাও, এটা কিন্তু আপনার স্ট্যাটিক, এটা কিন্তু সার্ভার থেকে আসবে না, রাইট? আর এগুলো তো সার্ভার থেকে সব কিছু আসবে। তো আপনার কোনটা সার্ভার থেকে আসবে না কোনটা আসবে সেটা আপনি ইনশাল্লাহ প্র্যাকটিস করলে এটা বুঝে ফেলতে পারবেন। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ওকে। তারপর দেখেন, মানে আমার কোম্পানিতে লাস্ট একজনকে একটা ইউআই দিয়েছি ডিজাইন করার জন্য। সে কী করছে, আপনার এইটাকে সে মনে করছে পুরোটা ইমেজ। তো এটা কী করছে, সে একদম এখান থেকে ইমেজ নিয়ে সেটাকে বসাই দিয়েছে। পরে দেখলাম যে কী করছেন এটা, বলতেছে স্যার কেন, আমি তো এখান থেকে ইমেজটা ডাউনলোড করে তারপর আমি একদম বসিয়ে দিয়েছি। আমি দিস ইজ নট এ ইমেজ, এটা ইমেজ না। এটাকে দেখেন, এখানে আপনার কার্ডের নাম আছে, তারপরে কার্ডের কী আছে, কার্ডের নাম্বার আছে, এখানে একটা রেডি বাটন আছে। তো এটাকে তো ইমেজ করলে হবে না, তাই না? এটাকে আপনার কোঅর্ডিনেট দিয়ে তারপর ডিজাইন করতে হবে। ওকে, সো এগুলো আসলে ভুল হয় প্রথম দিকে, বাট পরে ঠিক হয়ে যায়। ওকে, ফাইন। সো এখানে আপনাদের কোনো কোড আছে কিনা আসলে? আপনারা মোটামুটি আসলে একটু বুঝতে পারছেন কিনা যে আমাদের একটা ফিগমা ফাইল পাওয়ার পরে আমাদের কি কি বিষয়গুলো আসলে আমাদের প্রথমে নোটিস করতে হবে, রাইট? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তা আপনি যে ফিগ ফাইল দিয়েছেন এটা তো এরকম হইলো না, কিরকম জানি লগ ইন করা লাগবো? আপনার কোশ্চেনগুলো আমি বুঝতে পারি না, আপনি কোশ্চেনটা একটু ভালো করে করার চেষ্টা করবেন, ঠিক আছে? একটু বলছি হ্যাঁ বলেন। বলছি যে আপনি যে ফাইলটা দিয়েছেন ফিগমা ফাইল, হুম, ওই ফাইলটা মানে আপনি যে দেখাইলেন যে কালার, তারপর ওই যে ফ্রন্ট, ওইগুলো তো আমার হয় না, এটা বলতেছি না। লগ ইন করতে হবে আমার ফিগমা ফাইলে, মানে ফিগমা অ্যাকাউন্ট করতে হবে, এটা বলতেছি। আচ্ছা আচ্ছা, আপনি এই লিঙ্কে ঢুকলে আসে না নাকি? আসে কিন্তু ওই আপনার মতো দেখা যায় না যে ফ্রন্ট বা কালার বোল্ড নাকি। আচ্ছা আচ্ছা, এখানে এখানে ক্লিক করলে দেখা পাওয়ার কথা। যদি আপনাকে বলে ফিগমার অ্যাকাউন্ট তৈরি করেছেন, অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন।
এটা জাস্ট গুগল থেকে অ্যাকাউন্ট তৈরি করা যায়। জাস্ট গুগল সিলেক্ট করবেন যে আপনার কোন গুগল থেকে অ্যাকাউন্টটা তৈরি হবে। আর এই ফিগমা ফাইল এটা কিন্তু আমারও না, এটা কিন্তু আমার একটা পাবলিক ফিগমা ফাইল, রাইট? তো আমি যেহেতু অ্যাক্সেস করতে পারতেছি, আপনি অবশ্যই পারবেন। বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝছি। ওকে, সো আই হোপ যে আপনারা আসলে বুঝতে পারছেন যে আমার কোন বিষয়গুলো ফলো করা উচিত। আমি একবার রিকভার করে দিচ্ছি। সেটা হলো কি, যে প্রথমে আপনি থিম কালারটা দেখবেন, তারপর আপনি সেকেন্ডারি কালারটা দেখবেন, তারপর হলো আপনি যে ফন্টের যে সাইজগুলো আছে সেগুলো দেখতে পারেন, ফন্টের স্টাইলগুলো দেখতে পারেন। দেন হলো কোনগুলো আপনার রিইউজেবল উইজেট সেগুলো দেখবেন, ঠিক আছে? এই তো ওভারঅল বিষয়গুলো আর কি, যেগুলো আইকন আছে সেগুলো দেখবেন। তো এইগুলো দেখার পরে আপনি হলো তারপর প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করবেন। ওকে, তো আমরা এখন কি করব, আরেকটা প্রজেক্টের স্ট্রাকচার আমরা দেখব, তারপর আমরা কাজটা শেষ করবো। আমরা কোনো কোডিং করবো না, কোনো আমরা স্ট্রাকচার ডিজাইনও করবো না, আমরা আরেকটা স্ট্রাকচার দেখবো আমার তৈরি করাটা অ্যাপের। দেন হইলো আমরা নেক্সট ক্লাসে হলো আমরা প্রজেক্টটা শুরু করবো। ওকে, ফাইন। সো আমি যাচ্ছি একটু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। ওকে, দেখি কোনটা দেখান যায় আপনাদের জন্য সুবিধার্থে। বুক অফ লিচার, আমি লিচার প্ল্যানটা দেখে দিচ্ছি। ওকে, সো খেয়াল করেন যে এই যে একটা প্রজেক্ট লেজার প্ল্যান, মানে ফাইন্যান্স ম্যানেজমেন্ট টাইপের একটা প্রজেক্ট। ওকে, যেখানে আপনি আয় বা হিসাবগুলো আপনি সেভিংস করে রাখতে পারেন। নট অনলি আয় বা, এখানে আমাদের অনেকগুলো ফাংশন আছে, আপনার ক্যাটাগরি থেকে শুরু করে আপনার ইএমআই, ওকে, তারপরে হইলো আপনার ওয়ালেট, অনেক কিছু আছে আর কি। সো অনলাইন, হ্যাঁ হ্যাঁ বলুন। এটা অফলাইন না অনলাইন? আচ্ছা, এটা অনলাইন হবে, অফলাইন না। এখানে কি অফলাইন লোকাল ডাটাবেস ইউজ করা হয়েছে নাকি ওই মানে অন্য কোনো সার্ভার? আচ্ছা, অনলাইন বলতে আমরা কি বুঝি? অনলাইন মানে ওই সার্ভার থেকে ডাটাগুলো আসবে, সার্ভারে ইনসার্ট হবে ওকে, সার্ভারে। আর অফলাইন মানে ওই এসকিউএলাইট বা আরো অন্য যে ডাটাবেসগুলো আছে অ্যান্ড্রয়েড ডিভাইসেই মানে থাকবে এরকম। আচ্ছা হ্যাঁ, এটা হলো আপনার সার্ভার থেকে আসতেছে, দ্যাট মিনিট আমাদের এখানে আমরা অনলাইন ডাটাবেস ইউজ করতেছি। ওকে, নট আমরা লোকাল ডাটাবেস ইউজ করতেছি না, কারণ লোকাল ডাটা ইউজ করি সেক্ষেত্রে যদি বাই চান্স আপনার ফোন নষ্ট হয়ে যায় বা আপনি অ্যাকাউন্ট আপনি হারিয়ে ফেললেন, তখন তো আপনি রিকভার করতে পারবেন না, তাই না? তখন তো আপনার ফোনও শেষ, আপনার সব কিন্তু অ্যাকাউন্টও শেষ, রাইট? সো এইসব ক্ষেত্রে মূলত অফলাইন করা হয় না। যেগুলো আপনার ইম্পর্টেন্ট খুব, সেগুলো আমাদের সার্ভারে রাখা হয়, যাতে আপনার যদি ফোন হারিয়ে যায় কোনো প্রবলেম নেই, যাতে আপনি নতুন ফোনে লগ ইন করলে আপনি আবার সব ডাটাগুলো দেখতে পারেন। ঠিক আছে, ওকে। সো আমরা একটা ফলো করি আমাদের এই প্রজেক্টটা দেখি। প্রথম আমরা কী করেছি, প্রথম আমাদের কী থাকবে, একটা অ্যাসেট ফোল্ডার থাকবে আমাদের। এই যে লেজার প্ল্যান নিউ এই যে ফোল্ডারটা আছে, এই আন্ডারে হলে আমরা একটা অ্যাসেট ফোল্ডার তৈরি করেছি, এবং এই অ্যাসেটের ভিতরে হলে আমরা কী রাখতে পারি, অ্যাসেটের ভিতরে আমাদের যে লোকাল অ্যাসেটগুলো থাকে, লাইক ইমেজেসগুলো, তারপর ফন্টস থাকলে ফন্টস, ভিডিও থাকলে ভিডিও, অ্যানিমেশনস, এই যে আমাদের যেগুলো আমাদের অ্যাসেট আছে সেগুলো হলো আমরা মূলত এই অ্যাসেট ফোল্ডার আন্ডারে রেখে থাকি। ওকে, এখন দেখেন আমরা যে ফন্টটা ইউজ করেছি সেই ফন্ট আমরা এখানে রেখেছি ফন্ট ফোল্ডারের আন্ডারে, এবং ইমেজের ভিতরে আমরা কিছু ক্যাটাগরি ভাগ করছি, যে পিএনজি ইমেজ, এসভিজি ইমেজ। যেগুলো পিএনজি ইমেজ সেগুলোকে আমরা পিএনজি আকারে রেখেছি। আবার এগুলোকে আমরা হলো কিছু ইস্যুর উপর ডিপেন্ড করে, মানে কিছু ফিচারের উপর ডিপেন্ড করে আবার কিছু ফোল্ডার তৈরি করে রেখেছি। যেমন যেগুলো মোর স্ক্রিনের ইমেজ সেগুলো হলো আমরা মোরের ভিতরে রেখেছি, যেগুলো হলো আমাদের রিকারেন্স স্ক্রিনের ইমেজ সেগুলোকে আমরা রিকারেন্স ফোল্ডারের ভিতরে রেখেছি, যাতে আমরা দেখে বুঝতে পারি আসলে কোন ইমেজটা কোথায় আছে, ঠিক আছে, বা কোনটা কোথায় ব্যবহার হচ্ছে আসলে। ফাইন।
এরপরে আমাদের কি আছে এসপিজি ইমেজ, যেগুলো এসপিজি ইমেজ সেগুলো আমরা এসপিজি ইমেজ ফোল্ডারের ভিতরে রেখেছি। ওকে, তারপরে যাচ্ছি কোথায় আমরা লিপ ফোল্ডারের ভিতরে, সব আমাদের এখানেই আছে। সো লিপ ফোল্ডার কী থাকে, এটা মেইন ফাংশন থাকে যেটা আপনি অলরেডি জানেন। আর আমরা এখানে একটা অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি করেছি এবং এই অ্যাপের ভিতরে দেখেন অনেকগুলো ফোল্ডার আছে, তাই না? রাইট, এখানে আপনার বান্ডিংস আছে, তারপরে কনস্ট্যান্ট, কন্ট্রোলার, ডেটা, লোকাল স্টোরেজ, রাউটস, টোস্ট, ট্রান্সলেশন, ইউআই, অনেক কিছু আছে। এর ভিতরে আবার অনেক কিছু আছে যেগুলো আমরা দেখবো পরে, ঠিক আছে? ওকে, সো আমরা এই প্রজেক্টে মূলত গেটেক্স স্টেট ম্যানেজমেন্টটা ইউজ করছি। কারণ গেটেক্স কি সেটা আমরা এখনও জানি না, তো আসলে এটা নিয়ে আমরা কথা বলবো না এখন। জাস্ট এটুকু জেনে রাখেন যে আমরা এখন এই প্রজেক্টটার জন্য গেটেক্স স্টেট ম্যানেজমেন্টটা ইউজ করেছি। ওকে, সো গেটেক্সের জন্য আমাদের বাইন্ডিংস করতে হয়। তো আমরা এখানে বাইন্ডিংসের জন্য হলো আমরা সকল পেজের বাইন্ডিংগুলো আমরা এখানে বা সকল রাউটের বাইন্ডিংগুলো আমরা এখানে রেখে দিয়েছি। ওকে, দেন হলো কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট মানে কি, যে টেক্সটগুলো কখনো চেঞ্জেস হবে না। যেমন আমাদের এপিআই যে বেস ইউআরএল, ওকে, তারপরে টোকেন্স, এই বিষয়গুলো আমাদের কখনো চেঞ্জ করতে মূলত হয় না, এগুলো কনস্ট্যান্ট থাকে। তো যে টেক্সটগুলো আমাদের কনস্ট্যান্ট থাকে সেগুলো আমরা কনস্ট্যান্টের ভিতরে রাখতে পারি। ওকে, আর দেন আছে কন্ট্রোলার্স। কন্ট্রোলার্স মানে কি, প্রত্যেকটা স্ক্রিনকে কন্ট্রোল করার জন্য গেটেক্সে আমাদের কন্ট্রোলার প্রয়োজন হয় এবং প্রত্যেকটা স্ক্রিনের নাম অনুসারে আমরা সেভাবে করে কন্ট্রোলারের ফোল্ডার তৈরি করে আমরা সেই কন্ট্রোলারগুলো এখানে রেখে দিয়েছি। যেমন এটা হলো অথ ফোল্ডার, এটা হলো অথ কন্ট্রোলার। দ্যাট মিনস অথ মানে কি অথেন্টিকেশন, সাইন ইন, সাইন আপ, এগুলো হলো কন্ট্রোল করবে কে, আমাদের এই অথ কন্ট্রোলার। যদি আপনি এই অথ কন্ট্রোলারে ঢোকেন তাহলে দেখবেন যে এখানে অনেক ধরনের ফাংশন আছে। দেখেন আপনার এই ফাংশন যেমন রেজিস্টার্ড ইউজার, তারপরে হলো আপনার ইমেল ভেরিফিকেশন, রাইট, তারপর সেন্ড ওটিপি, তারপরে লগ ইন ইউজার, তারপরে ডিলিট অ্যাকাউন্ট, লগ আউট ইউজার, রিসেট পাসওয়ার্ড। ওকে, তো দেখেন যেগুলো আমাদের অথের সঙ্গে রিলেটেড সেই সকল ফাংশনগুলো হলে আমরা এই অথ কন্ট্রোলারের ভিতরে রেখে দিয়েছি। ওকে, স্যার এইভাবে আলাদা ফোল্ডারে রাখলে কোনো কনফ্লিক্ট হবে না? না, কমপ্লিট হবে না, এভাবে করতে হবে। এভাবে না করলে আপনি যদি বড় প্রজেক্ট হয়ে যায় সেক্ষেত্রেই সমস্যা। আলাদা না করলে সমস্যা, আলাদা করলে সমস্যা নেই, ঠিক আছে? এভাবে করলে পরবর্তীতে কোডগুলো খুঁজে পাওয়াইতে সুবিধা হয় আর কি। আপনার ইন্ডাস্ট্রিয়াল লাইফে এভাবে করে কোডিং করতে হবে, এটা ইনশাআল্লাহ আমার সাথে দেখবো, ঠিক আছে? আসবো এখানে আর কি। আচ্ছা, আমাদের এই ফোল্ডার তৈরি করে দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, দেখাবো অবশ্যই। তারপর দেখেন আমাদের ক্যাটাগরি তৈরি করার জন্য যা প্রয়োজন সব কিছু আমাদের এই ক্যাটাগরি এই ফোল্ডারের ভিতরে আছে। ওকে, এরকম করে প্রত্যেকটা আমাদের ফিচারের জন্য আমাদের এখানে কী করা হয়েছে, ফোল্ডার তৈরি করা হয়েছে, এর আন্ডারে আমাদের কন্ট্রোলার রাখা হয়েছে। ওকে, তারপর কি আছে ডেটা। ডেটার ভিতরে কি দেখেন আমাদের ডেটা যে ফোল্ডারটা আছে এর ভিতরে আমাদের মডেলস আছে এবং আমাদের প্রোভাইডার আছে। ওকে, তো মডেলস মানে কি, মডেলস মানে হলো আপনার ডেটার মডেল। যখন আমাদের সার্ভার থেকে কোনো ডেটা ফেস হচ্ছে সেই ডেটাটা আসলে কোন মডেলে আসতেছে সেই মডেল আমাদের তৈরি করতে হয়। তো আমাদের সকল মডেলগুলো হলে আমাদের এখানে রাখা আছে। ওকে, যেমন আমাদের দেখেন এখানে বলা আছে যে ইউজার মডেল বা ট্রানজ্যাকশন মডেল। মানে ট্রানজ্যাকশন মানে কি, আপনি যে ট্রানজ্যাকশনটা করতেছেন ওখানে আপনার ট্রানজ্যাকশনের অ্যামাউন্ট, ট্রানজ্যাকশনের নেম, তারপর ট্রানজ্যাকশনের ডিসক্রিপশন, এই সবগুলো সার্ভার থেকে যখন আমাদের লোড হবে তখন আমাদের ওই ডাটাগুলোর মডেলটা দেখতে কেমন হবে সেটা আমাদের তৈরি করতে হয়। আমরা পরে দেখব সেই মডেলগুলো হলে আমাদের এখানে রাখতে হয়েছে। দেন আমাদের প্রোভাইডার্স। প্রোভাইডার্স মানে কি, এখানে মূলত আমাদের দেখেন একটু খেয়াল করেন, এখানে হলো আমাদের মূলত যে ফাংশনগুলো লেখা হয় সেই ফাংশনগুলো সার্ভারের সঙ্গে সরাসরি কানেকশন থাকে। মানে সার্ভারে আপনি রাইট করতেছেন, সার্ভার থেকে রিড করতেছেন, আপডেট করতেছেন সার্ভারে, ডিলিট করতেছেন সার্ভারে। তো এই যে সকল কাজগুলো হলে আপনার মূলত আমাদের এই প্রোভাইডার্স বা সার্ভিস এর নামে একটা ফোল্ডার থাকে, তার আন্ডারে থাকে। ওকে, ফাইন। তারপর দেখেন এইভাবে করে প্রত্যেকটা ফিচারের আমাদের কীগুলো আমাদের সার্ভিস বা প্রোডাক্টগুলো রাখা আছে। ওকে, দেন হইলো আমাদের লোকাল স্টোরেজ। হ্যাঁ, যদিও এটা হইলো আমাদের
যদিও এটা আমাদের অনলাইন সার্ভার ইউজ করা হয়েছে, তারপর আমাদের কিছু কিছু ক্ষেত্রে লোকাল ডাটাবেস ইউজ করতে হয়। কেন ইউজ করতে হয়? যে আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তাহলে তো যখন আপনি নেক্সট আবার স্ক্রিনে ঢুকবেন তখন তো আপনি আবার সেই লগ ইন স্ক্রিন দেখাবেন না। যখন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কি হয়, প্রথম তো সাইন ইন বা সাইন আপ পেজ আসে, তাই না? যখন আপনি একবার অ্যাকাউন্ট খুলে ফেলেন তখন কি, যখন আপনি এটাকে ক্লোজ করে আবার ঢোকে তখন কি আবার সেমভাবে আপনার সেই লগ ইন সাইন আপ স্ক্রিন আসে না? আপনি কিন্তু সরাসরি একদম ড্যাশবোর্ডে চলে যান, তাই না? তো আপনি এই যে আসলে আপনি কি ইউজার, কি অলরেডি নতুন ইউজার নাকি আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আপনি এক্সিস্টিং ইউজার, সেটা কিন্তু আমাকে এই লোকাল ডাটাবেস থেকে বুঝতে হয়। ওকে, যদিও এটা সার্ভার থেকেও বোঝা যায়, রিড করে নিয়ে যায়, বাট সার্ভার থেকে রিড করার প্রয়োজন হয় না, কারণ সেক্ষেত্রে আমাদের টাইমটা বেশি লাগে, আমরা লোকাল থেকেই ম্যানেজ করতে পারি। ওকে, এইভাবে কোনো কোনো ক্ষেত্রে আমাদের লোকাল রিকোয়ার হ্যান্ডেল করতে হয়। ফাইন। দেন আসছে আমাদের কি রাউটার স্ক্রিন। রাউটার মানে কি? রাউটস মানে কি, যে আপনার কোন স্ক্রিন থেকে, কোন স্ক্রিন থেকে কোন স্ক্রিনে যাবেন। ওকে, আপনার কোন বাটনে প্রেস করার পরে কোন স্ক্রিনে নেভিগেট হবে, কোথা থেকে ব্যাক করলে কোথায় আসবে, এই যে আপনার স্ক্রিনের রাউটিংগুলো, এটা মূলত আমাদের এখানে বলা থাকে। ফাইন, এটা হলো রাউটের নেম, এটা হলো রাউটের ডেস্টিনেশন। তো এবার আছে টোস্ট। টোস্ট নিয়ে হয়তো আপনারা দেখেছেন। টোস্ট মানে কি, ওই যে দেখেন নিচে একটা টোস্ট ব্ল্যাক লেখা আসে, রাইট? সো এই টোস্ট আসলে অনেক ধরনের হতে পারে। আমরা এখানে যে টোস্ট ইউজ করছি এটা একটা কাস্টম টোস্ট, এটা প্যাকেজ একটা ইউজ করা হয়েছে, নাম হয়েছে যে টোস্ট নোটিফিকেশন। এই টোস্ট ইউজ করা হয়েছে, প্যাকেজ ইউজ করা হয়েছে। তো এখানে আমাদের টোস্টের জন্য যে সাকসেস টোস্ট, যদি সাকসেস হয় কোনো একটা আমাদের অ্যাকশনস, সেই ক্ষেত্রে আমাদের টোস্টটা কেমন দেখাবে সেটা এখানে তৈরি করা আছে। আমরা কী করবো, জাস্ট এখান থেকে কল করে আমরা সেখানে দেখিয়ে দেবো। তাহলে এই যে এই লাইনটুকু আমাদের বারবার লিখতে হবে না, রাইট? এই জন্য আমরা টোস্টগুলো মেথড বা ফাংশন তৈরি করা হয়েছে। হ্যাঁ, ফাংশন তৈরি করা হয়েছে। দেন আছে কি আমাদের ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে হচ্ছে আপনার অ্যাপের ভিতরে একাধিক ল্যাঙ্গুয়েজ থাকে। যেমন এই অ্যাপটা হলো দুটো ল্যাঙ্গুয়েজ আছে, একটা হলো বাংলা আর একটা হলো ইংলিশ। সো বাংলা ইংলিশের জন্য হলো আমরা কী করছি, ট্রান্সলেশন ইউজ করছি। এটা পারফেক্টলি ট্রান্সলেশনটা ফলো করা হয় না, কারণ নেক্সটে আমরা প্ল্যান চেঞ্জ করছি যে আমাদের বাংলা ভার্সন থাকবে না। তো সেই ক্ষেত্রে আমরা এটা পরে আর ইমপ্লিমেন্ট করি না। বাট যদি আপনার ট্রান্সলেশনটা থাকে, সেই ক্ষেত্রে একাধিক ল্যাঙ্গুয়েজ থাকে, আপনাদের একাধিক ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে। দেখেন আমার সময় আপনি অ্যাপের ভিতরে বাংলা তারপর ইংলিশ দুইটাই কিন্তু থাকে ল্যাঙ্গুয়েজ। এটা হলো আমাদের ট্রান্সলেশনের আন্ডারে রাখতে হয়। দেন হলো ইউআই পার্ট। এই পার্টে আবার কী থাকবে, এই পার্টে হলো আপনার অ্যান্ড্রয়েড নামে একটা ফোল্ডার তৈরি করা আছে। এই ফোল্ডারের ভিতরে হলো আপনার অ্যাপের সকল স্ক্রিনগুলো রাখা আছে। দেখেন অ্যাপের যত স্ক্রিন সব কিছু হইলো আপনার এই স্ক্রিনের ভিতরে রাখা আছে। ওকে, এটা অ্যাকাউন্ট স্ক্রিন, তারপর দেখেন এখানে সাইন ইন স্ক্রিন, সাইন আপ স্ক্রিন, ইমেল স্ক্রিন, অথ স্ক্রিন। ওকে, এটা গেল আমাদের অট পার্ট। তারপর দেখেন বটন নোটিফিকেশন বার, এখানে একটা স্ক্রিন আছে আমাদের। তারপর এটা হলো বাজেটের পার্ট। বাজেটের পার্টে তিনটা স্ক্রিন আছে, একটা হলো অ্যাড বাজেট, বাজেট ডিটেলস, বাজেট স্ক্রিনস। ওকে, তো এরকম করে আমাদের স্ক্রিনগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে আর কি। হয়তো আবার মোড়ে যান, তাহলে দেখবেন যে মোড়ের ভিতরে আবার দুইটা আপনার স্ক্রিন রাখা হয়েছে, আপনার পিনের ভিতরে একটা স্ক্রিন রাখা হয়েছে। ওকে, সেটিংসের ভিতরে আপনার একটা স্ক্রিন রাখা হয়েছে। তো এরকম করে প্রত্যেকটা স্ক্রিন আমরা তৈরি করেছি আলাদা আলাদা করে। যে থেকে আমাদের শিমার ইফেক্ট, যেহেতু আমাদের এখানে শিমার ইফেক্ট ইউজ করা হয়েছে। আপনারা কি জানেন যে হোয়াট ইজ শিমার ইফেক্ট? কারো আইডিয়া আছে? আছে। কি কাজ করে বলেন তো? কোন সার্ভার থেকে ডাটা আসার সময় যে লোডিং হয় সেটাই, মানে ফেসবুকে যখন লোডিং হয় ওইরকমই সিমার ইফেক্ট। হ্যাঁ, রাইট। কারণ অনেক একটা দেখি কি আমরা আসলে যদি আমাদের ডেটাগুলো ফেস হয় সেক্ষেত্রে কী হয়, একটা কী হয় সার্কেল রেডিয়াস ঘুরে যায় না, এটা দেখতে ভালো লাগে না বেশি একটা। এই জন্য এই যে ইউজার এক্সপিরিয়েন্সটাকে ভালো করার জন্য শিমার ইফেক্টগুলো ইউজ করা হয়। ওকে, যদি আমরা দেখিয়ে দিই, নিচ থেকে দেখি, এই দেখেন। আচ্ছা, এটা দেখতে পারেন,
ওটা ইউটিউবে চলে গেছে We use circular দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। এই যে দেখেন, এই যে আপনার এইভাবে কিন্তু কিছু আমাদের শ্যাডো আসে তাই না, যখন আমাদের ডাটাগুলো লোড হয়। সো এই যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন, এই শ্যাডোগুলো হলো বলা হয় কি শিমার ইফেক্ট। ওকে, তো এই দেখতে মনে করে লোডিং ইন্ডিকেটর না ঘুরিয়ে যদি আমরা শিমার ইফেক্ট দেখাই সেক্ষেত্রে হলে দেখতে সুবিধা ভালো লাগে স্ক্রিনটা। এই জন্য হলে আমরা লোডিং ইন্ডিকেটরটার পরিবর্তে শিমার ইফেক্ট ইউজ করি। সবাই কি বুঝতে পারছি? দেন দেখেন কেসের থিম আছে। তো আমরা এই থিমটা নিয়ে এসে কথা বলছিলাম। তো দেখেন বলছিলাম না যে অল কালার্স, সকল কালারগুলো আমরা এক জায়গায় রাখবো, রাইট? দেখেন, তারপর অল আইকনস, সকল আইকনগুলো আমরা রাখবো এখানে। অল সাইজেস, সকল সাইজগুলো আমরা এখানে রাখবো। অল টেক্সট স্টাইল, সকল টেক্সট স্টাইল আমি এখানে রাখবো। অল টেক্সট, যেগুলো আমাদের স্ট্যাটিক টেক্সট সেগুলো আমরা এখানে রাখবো। ওকে, তো এইভাবে করে যদি আমরা রাখি আলাদা আলাদা করে, সেক্ষেত্রে কী হবে, অ্যাপের যে আপনার কোডের রিডেবিলিটি সেটা বাড়বে এবং আমাদের ব্যবহার করতে সুবিধা হবে, রাইট? ফাইন। এবারে কথা বলছিলাম না উইজেটস, মানে এগুলো হলো কাস্টম উইজেটস, যেগুলো রিউজেবল উইজেটস, যেগুলো বারবার ইউজ করা হবে। ওকে, যেমন এই কাস্টম অ্যাপ বার, এই কাস্টম অ্যাপ বারটা আমরা কী করছি, একবার তৈরি করছি, এটা আমাদের প্রত্যেকটা স্ক্রিনে অ্যাপ বারটা ইউজ করতে হবে। কাস্টম এলিভেটেড বাটন, মানে এই বাটনটা হলো অনেক স্ক্রিনে আমাদের ইউজ করতে হবে, যার কারণে আমরা একবার তৈরি করে নিয়ে এসেছি, এটা আমরা বারবার বিভিন্ন বিভিন্ন স্ক্রিনে ইউজ করবো। ওকে, যেগুলো আমাদের এইভাবে করে রিউজেবল উইজেট, সেগুলোকে আমরা এভাবে রাখতে পারি। সবাই কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। যে কঠিন লাগে? জি, এখানে এখানে আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলুন। ফ্লাটার কোডিং লাগে স্যার। মানে ফ্লাটার এই আর্কিটেকচার প্যাটার্নটা কোনটা, এমবিসি না এমবিবিএম? এটা এমবিবিএম। এমবিবিএম ফ্লাটার আর্কিটেকচার। এমবিবিএম, তবে এমবিবিএম পুরোটা ফলো করা হয় না, এখানে কিছুটা আমার মতো করেও করা হয়েছে। ঠিক আছে, যদি চান যে আপনি এমবিবিএম ইউজ করবেন, বাট এটা আপনার অন ক্যান্স হবে এমবিবিএম। ঠিক আছে, কারণ এটা আমি তৈরি করছি, তৈরি করলো আমি এমবিবিএম প্যাটার্নটা ফলো করে তৈরি করছি আর কি। স্যার একটা অ্যাপ তো মডেল, তাহলে অনেক এটাকে এমবিবি মানে কি মডেল ভিউ, ভিউ মডেল, তাই না? হ্যাঁ বলুন, কি বলছেন? স্যার একটা অ্যাপ তো তাহলে লং টার্ম প্রসেসের একটা কাজ। হ্যাঁ সেটা তো অবশ্যই, আপনি তো অবশ্যই যেটা ডেভেলপমেন্ট করতে আসছেন আপনাকে কীভাবে করে অ্যাপ তৈরি করতে হবে। ঠিক আছে, এটা তো আসলে কিছুই না, এটা তো আসলে অনেক বড় অ্যাপ না, এটা মিডিয়াম সাইজের অ্যাপ। যখন আমরা বড় তৈরি করি তখন অনেক অনেক ফাইল হয়।